পাওয়া যাচ্ছে না মানে? আমি জানি না অভ্র, আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেঘলা এতটুকু বলেই কান্না করতে লাগলো। অভ্র আড্ডা মহলে এসেছিল মাত্র। আজকে ওদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে এখানে। সোফায় বসতে নিয়েছিল, কিন্তু এই খবর শোনা মাত্র দাঁড়িয়ে পড়ে। তানজিৎ, আদনান, সাদমান, স্যান্ডি সব কপাল কুঁচকে তাকালো অভ্রের পানে। আসফি নেই এখানে, সে আর ওদের সামনে আসেনি ওই দিনের ঘটনার পর থেকে, আর ওরাও ডাকেনি। ও কি বাসা থেকে বেরিয়েছিল নাকি? মেঘলা কান্নারত স্বরে জবাব দেয়। সকালে অ্যাসাইনমেন্ট জমা দিতে ভার্সিটি গিয়েছিল, কিন্তু এখন সন্ধ্যা হতে চললো, এখনও ফিরিনি। পুলিশ স্টেশনে গিয়েছিল, কিন্তু তারা বলছে 24 ঘন্টার আগে কোনো মিসিং রিপোর্ট নেবে না তারা। মেঘলা কথাগুলো বলে আবার কান্না করতে লাগলো। অভ্র মেঘলাকে বলল, প্লিজ তুমি কেঁদো না, আমি দেখছি। সবাই সাথেই আছে এখন। কান্না থামাও মায়াবিনী, তোমার কান্না যে আমার সহ্য হয় না। কান্না করো না, ওকে? মেঘলা কান্না করতে করতে বলল, আপুকে খুঁজে বের করুন অভ্র। তুমি টেনশন করো না, এখন ডাকছি। আর কান্না করো না প্লিজ। অভ্র কল কেটে দিল। সবার নজর তার দিকে। তানজিৎ বলল, কি হয়েছে? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার? আদনান একটা বাদামের খোসা ছাড়িয়ে খেতে খেতে বলে, আমার শতানকে নাকি? ওহো, আজকেই তো ভুলেই গিয়েছিলাম। অভ্র বলে উঠল। জান্নাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আদনান। অভ্রের এই কথায় পুরো হলরুমে যেন বোমা পড়ল, বিশেষ করে আদনানের মাথায়। আদনান চেঁচিয়ে বলে উঠল, কি? মাথা ঠিক আছে? কি বলছিস? 2 দিন আগেই তো একবার কিডন্যাপ হলো, আবার? ওদের না বাসা থেকে বের হতে মানা করেছিলাম? সাদমান বলে উঠল। মহুর সাথে আমার একটু আগেই কথা হয়েছে। কিডন্যাপ হলো কখন? সাদমানের কথার পিঠে তানজিৎ বলল, নিষাদকে তো মাত্রই বাসায় দেখে আসলাম। বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সাহস হবে না। কি বলিস তুই অব্র? অভ্র চোখ ছোট করে ওদের পানে তাকিয়ে বলল। আমি কি বলেছি মাত্রই বলতো? স্যান্ডি উত্তেজিত হয়ে বলল, আমি বলি স্যার। ইহু ইহু, জান্নাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আদনান। স্যান্ডি অভ্রের মতো বলতে চেয়েছিল, কিন্তু নিজের মতো করে হাত নাড়িয়ে ঢং করে বলে ফেলেছে। স্যান্ডি বলল, দূর হলোই না, এ হাত দুটো কি দুষ্টু, ধ্যাত। আদনানের বাদাম খাওয়া থেমে গেছে। সে থমথমে স্বরে বলল, ঠিক করে বল, কি হয়েছে? অভ্রকে মেঘলা যা যা বলেছে সে সবটা বলল ওদের। আদনানের হাত থেকে বাদামগুলো পড়ে গেল। সে উঠে দাঁড়ালো, তারপর রাগী স্বরে বলল, বালের অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছে। আমাকে একটাবার বললেই তো হতো, মানা করেছিলাম না 1 সপ্তাহ বাসা থেকে বের হতে? একবার পাই শুধু থাপড়ে গাল লাল করে দিব ওর। ইডিয়েট কোথাকার। সাদমান বলল। শান্ত হ, রেগে কিছুই হবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আদনান বলে উঠল, ওর ভার্সিটি থেকে এবছর কতগুলো মেয়ে নিখোঁজ হয়েছে জানিস? ভয়টা তো সেই জায়গাতেই আমার। এতটা গাধা কেন এই মেয়ে? এখন এখন কোথায় খুঁজবো ওকে? আদনান ধপ করে সোফাতে বসে পড়ল। তানজিৎ আদনানের কাঁধে হাত দিয়ে বলল, আবিরই করিয়েছে কিডন্যাপ, আমি শিওর। জান্নাত বড্ড বোকামি করে ফেলল। তা না হলে আমাদের প্ল্যান মাফিক মাফিয়ারাই ওর কেস খতম করে দিত। আদনান টেবিলের উপরে রাখা সব ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল। রাগে আদনানের কপালের রক ফুটে উঠেছে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, একবার খুঁজে পাই শুধু ওকে। কেঁদো না ভাবি, মেয়েটাকে একা যেতে দিলে কেন বলো তো? সবে মাত্র এত বড় একটা বিপদ গেল। মিনা বেগম জান্নাতের মায়ের উদ্দেশ্যে বলল কথাটা। জান্নাতের মা কেঁদেই চলছে তখন থেকে। অয়ন নিজেও উদাস হয়ে বসে আছে। যতই ঝগড়া করুক বোন তো। তখনই অয়নের একটা কল আসে। অয়ন পকেট থেকে ফোনটার সামনে আনতেই দেখে নিলয়ের মা লেখা। অয়ন একটা গালি দিল সেটা দেখে, তারপর কলটা কেটে দিল। তারপর আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার লিখে সেন্ড করে দিল। ও পাশ থেকে মেসেজ এলো, বাবু খাইছো? অয়ন বোকার মতো তাকিয়ে রইল। ঠিক কী পরিমাণ গাধা হলে এই প্রশ্ন করে এই খবর শুনে। অয়ন সিন করলো না মেসেজটা, ফোনটা পকেটে রেখে দিল। সবাই জান্নাতদের বাড়িতে এখন। নিশাদ জানে না এখনো, তাই সে নেই। হঠাৎ দরজার বেল বেজে উঠল। মেঘলা গিয়ে দরজা খুলে দিল। তখনই আদনানদের দেখা পেল সে। একে একে সবাই ভেতরে প্রবেশ করে। আদনান কাউকে খুঁজছে যেন।
এদিকে ওদিকে তাকিয়ে পেয়েও যায় কিন্তু কনফিউশনে পড়ে যায় কে কোনটা। তারপরই হাতের দিকে তাকাতেই চিনে ফেলল সে। সোজা গিয়ে নেহালের কলার চেপে ধরে সে। এই কুত্তার বাচ্চা, আমার জান্নাত কই? বল আমার জান্নাত কোথায়? না বললে আজকে তোকে মেরেই ফেলবো। বল। সবাই অবাক চোখে আদনানের দিকে তাকিয়ে নেহালের ভ্রু কুঁচকে আসে। আদনান কি জেনে গেল? কি করে জানলো? জানার তো কথা না। তাহলে নেহাল বলে উঠল, সমস্যা কি তোমার? এরকম অভদ্রতামি করছো কেন? কলার ছাড়ো। আদনানের রাগ বেড়ে গেল আরো। সে বলল, ভালো করে জিজ্ঞাসা করছি, বলে দে কোথায়। কি হলো বল। আজমল সিদ্দিকী বললেন, এই ছেলে, আমার ছেলের কলার ছাড়ো। আর ও জানবে কি করে? হ্যাঁ, আদনান আরো কিছু বলতে নিলে তানজিৎ এগিয়ে এসে বলল, আদনান, সিন ক্রিয়েট করিস না। আদনান তানজিতের কথা শুনলো তো না, উল্টো রিভলভারটা বের করে নেহালের মাথায় ঠেকালো। সবাই আতঙ্কিত হয়ে গেল। সবার মুখে অটোমেটিক হাত চলে গেল। মেঘলার পাশে অভ্র দাঁড়িয়েছিল। মেঘলা রিভলভারটা দেখার সাথে সাথে অভ্রের শার্টের হাতার কোণা চেপে ধরে। অভ্র তা দেখে হেসে ফেলল। অভ্র নিজের কোটটা হালকা উঠিয়ে প্যান্টে গুজে রাখা তার রিভলভারটা মেঘলাকে দেখালো। মেঘলা নিজের হাত সরিয়ে নিল তা দেখে। আত্মা কাঁপছে তার। সরাসরি এই প্রথম আসল বন্দুক দেখল। অভ্র সবার অগোচরে মেঘলার কানে কানে বলল, তোমার জন্য না, এটা আগেও বলেছি, নো নিড টু প্যানিক। মেঘলা কিছু বলল না। বিশ্বাস কর, তুই যদি না বলিস তাহলে তোকে আজ সত্যি এখানে মেরে দিব। এখন বল, বলবি কিনা? নেহালের ভয় লাগলো এবার। কিন্তু আদনান জানলো কি করে? আকাশ বলেছে, কিন্তু আকাশও তো তাকে দেখেনি। তাহলে নেহালের মাথায় আসছে না কিছু। আদনান যদি সবার সামনে এখন সব বলে দেয়? নেহাল বলল, রিল্যাক্স, আমরা আলাদা কথা বলি। তুই বলবি কিনা বল। নেহাল সবার দিকে তাকালো এক পলক। জান্নাতের বাবা জুনায়েদ আহমেদ বললেন, আশ্চর্য, তুমি এমন করছো কেন? আর ওকে ছেড়ে দাও। ও কি করে জানবে? আর মেয়ে আমাদের নিখোঁজ, তোমার কি? ছাড়ো ওকে। আর কি মুখের ভাষা! আদনান বাঁকা হেসে বলল, আপনার সাথে কথা বলতে চাইছি না এখন শ্বশুর মশাই। মেজাজ খারাপ আছে এখন। আর ভাষা এখনো যথেষ্ট ভালো করে কথা বলছি। খারাপের আর কি দেখলেন? এর থেকে জঘন্য ভাষায় কথা বলতে পারি। মহুয়া সাদমানের কাছে গিয়ে ওর কোটের হাতা চেপে ধরল। সাদমান তা দেখে ভ্রু কুঁচকালো। মহুয়া সাদমানকে নিচু হতে বলে। সাদমান ইশারায় কারণ জিজ্ঞাসা করে। মহুয়া ওর কোটের কোণা ধরে টান দিতেই ও নিচু হয়ে গেল। মহুয়া ওর কানে কানে বলল, আদনান ভাইয়াকে সামলান। ভাইয়াকে কেন এভাবে বলছে? ভাইয়া কিছু থোড়ি জানে। আর মামা প্রচুর রাগী। এখনই রাগিয়ে দিলে পরে বিয়ের সময় প্রবলেম হবে। সাদমান এটা শুনে কিছু বলল না। সে বলল, তুমি এসেছো কেন? তোমার হসপিটাল থাকার কথা এখন, কিন্তু রিস্ক থেকে বাসায় রেখেছি। আর তুমি টই টই করে ঘুরছো। কিছু একটা হোক, তারপর মজা বোঝাবো। মহুয়ার মুখটা শুকিয়ে গেল। এসেছিল হেল্প করতে, উল্টো নিজে বাস খেল। এই ছেলে শ্বশুরমশাই মানে? কে তোমার শ্বশুর? আদনান ঘাট ডানে বামে কাত করে বলল, আপনার প্রশ্নের উত্তর যেহেতু দিয়েছি তার মানে নিশ্চয়ই আপনাকে বলেছি। এনিওয়েজ, তুই বলবি কিনা বল। নিলয় বলল, আশ্চর্য, ও জানবে কি করে? বন্দুকটা নামাও। আদনান বলল, আমি 3 পর্যন্ত গুনবো। তার মধ্যে যদি না বলিস তাহলে আজ এখান থেকে তোর লাশ বেরোবে। রুবাইয়া বেগম মুখে হাত দিয়ে ফেললেন। তারপর তানজিদের উদ্দেশ্যে বলল, বাবা, তোমার ভাইকে আটকাও। কি বলেছো ওসব? আমার ছেলে কি করে জানবে? তানজিদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আম্মু। ভাইয়া? হঠাৎ নিশাদের চিৎকারে সবাই দরজার দিকে তাকালো। তানজিদ ভ্রু কুঁচকে আছে। নিশাদকে কে জানালো? এখন সে কি করবে? মেয়েটা যে সত্য কথাটা জানলে নিজেকে সামলাতে পারবে না। নিশাদ দৌড়ে এসে নেহালের সামনে দাঁড়ালো। 2 হাতে নেহালকে আগলে বলল, আমার ভাইয়ার মাথায় বন্দুক ধরেছেন কেন? আদনান তানজিদের দিকে তাকাতেই তানজিদ নিশাদের কাছে নিশাদের হাত ধরে বলল, তোমাকে কে জানিয়েছে? আর বাড়ি থেকে বেরোতে মানা করেছিলাম না? এদিকে আসো। নিশাদ তানজিদের হাত ঝাড়ে দিয়ে সরিয়ে বলল, আমার ভাইয়ার মাথায় বন্দুক ধরেছেন কেন উনি? বন্দুক সরাতে বলো তানজিদ। নেহাল একটা স্বস্তির শ্বাস ছাড়ল।
ভাবলো হয়তো এ যাত্রায় বেঁচে গেছে, কিন্তু সত্যি কি তাই? তানজিৎ নিশাদের হাত আবার ধরল, তারপর বলল, এদিকে আসো, আমি বলছি সবটা। নিশাদ আবার তানজিতের হাতটা ছাড়িয়ে বলল, আদনান ভাইয়া, বন্দুকটা নামান। আমার ভাই জানে না, আমার ভাই জানবে কি করে? দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু আমার ভাই কি? আদনান চেঁচিয়ে বলে উঠল, এই হারামিই জানে ভাবি, ওই জানে জান্নাত কোথায়। তোমার ভাই টাকার লোভে একটা অমানুষ তৈরি করেছে, ও একটা পশুর চেয়েও খারাপ। আদনানের কথাটা পূর্ণ করতে পারল না, হঠাৎ নিশাদ আদনানের গালে থাপ্পড় বসিয়ে দিল। সবার মুখে হাত চলে গেল। তানজিৎ জোরে বলে উঠল, নিশাদ। নিশাদ বলে উঠল, ওনার সাহস কি করে হলো আমার ভাইয়ের সম্পর্কে এসব বাজে কথা বলার? আর তুমি তোমার ভাইকে না থামিয়ে আমাকে ধমকাচ্ছ? তানজিৎ বলে উঠল, কারণ তোমার ভাই দোষী। আদনান যা বলেছে সব সত্য। তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের গায়ে হাত তোলার? তোমাকে তো ইচ্ছে কর। তানজিৎ নিশাদের দিকে এগোতে গেলে আদনান বলে উঠল, ভাই প্লিজ স্টপ। ভাবির জায়গায় অন্য কেউ থাকলে এই কাজটাই করতো। তুমি ঝামেলা করো না ভাবির সাথে এই নিয়ে। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে নেহালের। নেহাল সেটা বেশ ভালোই বুঝলো। নেহাল খেয়াল করলো সবাই অন্যদিকে মনোযোগী হয়ে রয়েছে। সে এই সুযোগটা কাজে লাগালো। আদনানের হাতে থাকা বন্দুকটা নিয়ে নিশাদের মাথায় ঠেকালো সেটা। সবাই চমকে উঠলো আরেক দফা। কি হচ্ছে সব? কারো মাথায় আসছে না। নেহাল বলে উঠল, যেতে দাও আমাকে, তা না হলে নিশিতাকে মেরে দিবে। কথাটা বলার সময় গলা কাঁপলো নেহালের। সে যত খারাপই হোক, বোনকে সে ভালোবাসে। এই ভালোবাসায় খুঁত নেই। নিশাত অবাক নয়নে ভাইয়ের দিকে তাকালো। আজমল সিদ্দিকী বলে উঠলেন, এই কি করছো তুমি? বোন হয় ও তোমার, আর তুমি? কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? নেহাল বলে উঠল, সরি আব্বু, আই এম সো সরি। আমি সত্যি একটা অমানুষ। আমি টাকার লোভে অনেক খারাপ কাজ করে ফেলেছি, কিন্তু এখন এই খারাপের দুনিয়া থেকে বের হওয়া পসিবল না। বিদেশ যাওয়ার পর সেখানকার লোকদের থেকে নিজেকে বড্ড ছোট্ট ছোট মনে হতো। আমাদের অবস্থা তো তখন তেমন ভালো ছিল না, তাই তখন আমি মাফিয়ার লিডার একে মানে আবির খানের গ্রুপে জয়েন করি। ও নিজেও বাংলাদেশি ছিল, তাই ওর সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি হয়ে উঠি ওর ডান হাত। ওর সব অনৈতিক কাজের সাথে আমি। মাফ করে দিও আমাকে। নিলয় বলল, আমার তো সেজন্য নিজেকে কখনো ছোট মনে হয়নি। তোমার কেন মনে হতো ভাই? আমরা তো বেশ ভালো ছিলাম, যেমন ছিলাম। রুবাইয়া বেগম কান্নারত স্বরে বললেন, কি বলছিস এসব তুই? তোদের তো কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যা চেয়েছিস তাই তো দেওয়া হয়েছে তোদের। হঠাৎই অভ্র, সাদমান আর তানজিৎ তার দিকে বন্দুক তাক করলো। নেহাল হাসলো, তারপর বলল, আমি সত্যিই একটা অমানুষ। বোনের মাথায় বন্দুক ধরেছি আমি, এমনি এমনি ধরিনি। বন্দুক নিচে নামাও তোমরা, বিশ্বাস করো ওকে মারতে হাত কাঁপবে না আমার। আমি এমনিও মরবো মাফিয়াদের টাকা রিটার্ন করতে না পারলে, কিন্তু শেষ চেষ্টা তো করাই চাই। আমি আর আবির টোটাল 50 কোটি টাকা জোগাড় করতে পেরেছি, বাকি 20 কোটি কোথা থেকে আসবে জানা নেই। তাই মাফিয়াদের খুশি করতে 10 জন মেয়ে জোগাড় করা হয়েছে, জান্নাত তাদেরই একজন। আদনান একটা বিশ্রী গালি দিল ওকে। সবাই সেটা শুনে আদনানের দিকে তাকালো। মহুয়া আর মেঘলা একে অপরেরকে ধরে রেখেছে। তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। শেষে কিনা নেহাল। কেউ কি ভেবেছিল কোনোদিন? নিলয় হঠাৎ বলে উঠল, ভাই তুমি না জান্নাতকে ভালোবাসো? এই কথাটা কি করে বলতে পারলে তুমি? নেহাল হাসলো, তারপর বলল, ভালোবাসা সেটা কখনো ছিল না। অমানুষরা ভালোবাসতে জানে না, যা ছিল সবটাই কামুকতা। আদনান রেগে নেহালের দিকে এগোতে গেলে নেহাল নিশাদের মাথায় বন্দুকটা আরো শক্ত করে চেপে ধরে। নিশাদ একটা পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। আশ্চর্য, সে কাঁদছে না কেন? নেহাল নিশাদের মাথায় বন্দুক ধরে বাহিরের দিকে যেতে লাগলো। সাদমান বলল, তুই বাঁচতে পারবি না নেহাল, বৃথা চেষ্টা করছিস। ছেড়ে দে ভাবিকে। নেহাল বলল। চেষ্টা করতে দোষ কি? তানজিৎ এগোতে নিলে নেহাল বলে উঠল, এক পাও এগিয়েও না, পিছিয়ে যাও তানজিদ। তানজিৎ থেমে গেল ওখানে। নিলয় বলে উঠল, বোন হয় ও আমাদের। কি করছো তুমি এসব? মাথা ঠিক আছে?
যেতে নাই, কিন্তু হঠাৎই সে সিটকে দূরে সরে যায় নিশাদের থেকে। সবাই বন্দুকের শব্দে চমকে কানে হাত দেয়। আদনান তানজিদের থেকে বন্দুক নিয়ে গুলি করেছে। গুলিটি নেহালের বুকে গিয়ে লাগে। নেহালের রক্ত ছিটকে নিশাদের গায়ে লেগেছে। নিশাদ নেহালের দিকে একবার তাকালো, তারপর নিজের দিকে তাকালো। শাড়িতে নেহালের রক্ত লেগেছে, আর মুখেও ছিটকে এসেছে তার ভাইয়ের রক্ত। তার ভাইয়ের বুকে গুলি লেগেছে, যে বুকে ছোটবেলায় ঘুমিয়ে থাকতো। দেশে আসার পর যে বুকে ঝাঁপিয়ে পড়েছিল সেই বুকেই গুলি লেগেছে। নেহাল ধপ করে মেঝেতে বসে পড়ে। সবাই ততক্ষণে নেহালের নিকট এগিয়ে গিয়েছে। রুবাইয়া বেগম হাউমাউ করে কান্না করছে। আজমল সিদ্দিকীর চোখেও পানি জমেছে। যত খারাপই হোক, ছেলে তো। আর তারা এখনো মানতে পারছে না যে তাদের ছেলে এসব করছে। নেহাল নিজের বুকে হাত দিল। তার মৃত্যু তাহলে এখানেই লেখা ছিল? আদনান বলে উঠল। সুযোগ দিয়েছিলাম তোকে। নেহালের ঠোঁটের কোণে হাসি। সে অনেক কষ্টে বলল, নিশি বনু, এদিকে আসবি একবার। নিশাদ তখনই ভাইয়ের নিকট এসে হাউমাউ করে কান্না করতে লাগলো। নেহাল বলল, সরি, পারলে ক্ষমা করিস। এই খারাপ ভাইটাকে ভালোবাসি বনু। আদনান, ম্যারিনো রিসোর্টে 304 নম্বর রুম। নেহাল কথাটা বলেই নিশাদের কোলে ঢুলে পড়ল। রুবাইয়া বেগম একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। নিশাদ ভাইয়ের রক্তাক্ত বুক জড়িয়ে কান্না করছে। তানজিদ মনে মনে বলল, তোমার চোখের পানির কারণ আর কেউ যেন হতে না পারে সেভাবে তোমাকে প্রস্তুত করব বলেছিলাম, কিন্তু সময়টা পেলাম না। ভাগ্যে হয়তো এটাই ছিল। আদনানের উদ্দেশ্যে বলল। গুলিটা না মারলেও চলতো। আদনান একটা হাই দিয়ে বলল, কথার অবাধ্য হওয়া একদম পছন্দ না আমার। যখন ভালো করে জিজ্ঞাসা করেছিলাম তখন বললেই পারতো। সেই তো বললই এখন। আর তাছাড়া আমার জানকে নিয়ে বাজে কথা বলেছে, একটু ট্রেলার দিলাম তাই। যাই হোক, মরবে না নিশ্চিত থাকো। হার্টের 2 ইঞ্চি উপরে মেরেছি। হসপিটাল নিয়ে যাও আমার শতানকে। তারপর বাঁকা হেসে বলল, মিশন ম্যারিনো রিসোর্ট। আর কতক্ষণ লাগবে অভ্র? এত দেরি লাগছে কেন? আদনান বিচলিত হয়ে প্রশ্নটা করে। অভ্র গাড়ি ড্রাইভ করতে করতে বলল, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, মেবি, ভিড় অনেক। আদনান আর সাদমান বাইরে তাকালো। সত্যি অনেকটা ভিড়। গাড়ির জানালার গ্লাসটা নামিয়ে দিল আদনান। কিছু লোকের কথা কানে এলো তার। বাঁচবে না বোধ হয়, দেখছো না কেমন মাথা থেকে রক্ত বের হচ্ছে। আহারে, কোন মায়ের কোল খালি হলো আল্লাহই জানে। মেয়েটার বয়সও তো কম মনে হচ্ছে। মায়া হচ্ছে গো। আদনান গ্লাসটা লাগিয়ে দিল। তার হঠাৎ কেমন অস্থির অস্থির লাগছে। হৃদস্পন্দন বেড়ে গেছে। এমন হচ্ছে কেন? এত খারাপ লাগছে কেন হঠাৎ করে? আদনান পেছনের ভিড়ের দিকে আরেকবার তাকালো। কেন যেন মনে হচ্ছে তাকে টানছে ওই জায়গাটা, কিন্তু কেন? বহু কষ্টে ভিড় থেকে গাড়ি নিয়ে বেরোলো তারা। বেশ কিছুক্ষণ পর আদনানের গাড়িটা একটা 13 তলা বিল্ডিং এর সামনে এসে থামে। বিল্ডিংটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে যারা আসে তারা প্রত্যেকেই বেশ ভালো ঐশ্বর্যশালী। আদনান, অভ্র আর সাদমান মাস্ক পরে গাড়ি থেকে নামলো। তানজিদ আসতে চেয়েছিল, কিন্তু আদনান তাকে বলেছে তার এখন নিশাদের পাশে থাকা জরুরি। বউয়ের কান্নারত মুখের দিকে তাকিয়ে সে আর আসেনি। আদনানরা দ্রুত ভেতরে চলে গেল। আসতেই দেখলো কিছু লোক, স্যুট পরা লোক দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে। রিসেপশনের সামনে গিয়ে আদনান বলল, এক্সকিউজ মি, 304 নম্বর রুমটা কত নম্বর ফ্লোরে? রিসেপশনের ছেলেটা আদনান, অভ্র আর সাদমানকে একবার ভালো করে পরখ করলো, তারপর বলল, জি, আমরা এভাবে ইনফরমেশন দিতে পারবো না। আপনাদের পরিচয়? আদনান ঘাটটা ডানে বামে কাত করে রিভলভারটা বের করল। রিসেপশনের ছেলে দুটো একে অপরের দিকে তাকালো ভয়ে। প্রায়ই এসব ফেস করতে হয় তাদের। একদল বলে কেউ আসলে বলবে না, বললে মেরে দেব। আরেক দল এসে বলে না বললে মেরে দেব। এই তো একটু আগেও তাদের মাথায় বন্দুক ধরে বলে গিয়েছে যে এই রুমের ব্যাপারে জিজ্ঞাসা করলে কিছু যেন না বলে। রিসেপশনের ছেলেটা বলল, স্যার, আমাদের পারমিশন নেই বলার। চাকরি তো যাবেই, প্ল্যানটাও যাবে। সাদমান মুস্কি হেসে বলল, আরে ভয় পাবেন না, আমরা ওদের টিমেরই, তাই জিজ্ঞেস করছি। প্রমাণস্বরূপ বন্দুকটা দেখালো আপনাদের। এবার তাড়াতাড়ি বলুন তো,
কত নং ফ্লোর? রিসিপশনিস্ট ছেলে দুটো বিশ্বাস করলো কথাটা, কারণ এইভাবেই বন্দুক দিয়ে শাসিয়ে গিয়েছিল তাদের। এদের কাছেও বন্দুক আছে, আবার তাদের ট্রিমেও বলছে, তাই তারা বলে দিল। 7 রং ফ্লোরে গিয়ে রাইট সাইডে। ওরা একটু মুচকি হেসে চলে গেল। যাওয়ার সময় অভ্র আস্তে করে বলল, কি বুদ্ধি তোর রিয়া। সাদমান হাসলো। ওরা লিফটে গিয়ে 7 নাম্বার বাটনে চাপলো। আদনান বারবার ঘড়ি দেখছে। লিফটটা থামতেই আদনান দৌড়ে গেল রাইট সাইডে। রুম নাম্বার একের পর এক দেখে মিলাচ্ছে, কিন্তু 304 নাম্বার রুম পাচ্ছে না। একদম শেষের কর্নারের রুমের সামনে এসে থামলো সে। এই তো। আদনান ভালো করে মেলালো, হ্যাঁ এটাই। সাদমান আর অভ্রের দিকে তাকালো আদনান। তারপর দরজাটা হালকা ধাক্কা দিতেই দেখলো দরজা খোলা আগে থেকেই। তাদের ভ্রু কুঁচকে আসে। ওরা বন্দুক নিয়ে পজিশন নিয়ে রাখলো। সতর্কতার সাথে ভেতরে এলো তারা, কিন্তু রুমটা খালি। হঠাৎ এক জায়গায় চোখ যেতেই থমকে গেল সে। একটা ওড়না পরে আছে। ওড়নাটা হাতে নিতেই চিনে ফেললো সে। আগেও জান্নাতকে এই ড্রেস পরতে দেখেছে সে। তার মানে জান্নাতের ওড়না এটা। তাহলে জান্নাত কোথায়? আদনান ওয়াশরুম চেক করলো, না কেউ নেই, পুরো রুম খালি। মিথ্যা বলেছে তার মানে ও। মেরে দিলেই ভালো হতো ওই শোরের বাচ্চাকে। মিথ্যা বলছে ও। এখন আদনান আর কিছু বলতে নিলে অভ্র হাত উঁচিয়ে চুপ থাকতে বলল। আদনান চুপ হয়ে যায়। তখনই বাইরে থেকে কিছু লোকের কথোপকথন ভেসে আসে। মেয়েটা ঠিক কতটা সাহসী ভাব, বসের মাথা ফাটিয়ে পালিয়েছে, ভাবা যায়? এই প্রথম বস মার খেলো, তাও একটা মেয়ের হাতে। এবার তো মেয়েটাকে শুধু ভোগই করবে না, মেরেও দিবে। ইস, ভেবেছিলাম আমরাও ভাগ পাবো। মেয়েটা কি জোশ ছিল, আহা। আদনান এই কথা শুনে তেড়ে যেতে নেয়, কিন্তু ওরা আটকে দেয়। ভোগ কি আর না করেছে? বস এতটা কাঁচা না, নিশ্চিত খেয়ে দিয়েছে। এখন তাড়াতাড়ি যা, আজকের মধ্যে মেয়েটাকে না পেলে বস আমাদের মাথা আলাদা করে দিবি। আদনান, সাদমান আর অভ্র একে অপরের দিকে তাকালো একবার। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল কথাগুলো শুনে, কিন্তু শেষের জন এটা কি বলল? বিছানায় চোখ যেতেই তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। রক্তের দাগ দেখা যাচ্ছে বিছানায়। এটা কি ওই আবিরের রক্ত নাকি না? সে আর ভাবতে পারল না কিছু। আদনান জান্নাতের অন্যটা হাতে পেঁচিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। সাদমান আর অভ্র এলো পেছন পেছন। লিফটের এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন লিফট আসলো না, আদনান সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সাদমান পেছন থেকে ডাকলো আদনানকে, কিন্তু সে এখন নিজের মাঝে নেই। তার জান্নাত ঠিক আছে তো আদৌ? অ্যাট এনি কস্ট ওই মেয়েটাকে চাই আমার। ও আমার ফেস দেখে নিয়েছে। ওকে নিয়ে আয় সেখান থেকে যেখানে পারিস। আবিরের হুঙ্কারে কেঁপে উঠল সবাই। হঠাৎ তখন একটা লোক এসে মাথা নিচু রেখে বলল, বস, একটা খারাপ নিউজ আছে। আবিরের ভ্রু কুঁচকে আসে, ইশারায় বলতে বলে, বস, নেহাল স্যার ধরা পড়ে গেছেন। আবির জোরে চেঁচিয়ে বলে উঠল, কি? কিন্তু কিভাবে? এটা তো অসম্ভব। আমাদের কারো ফেস তো কেউ দেখেনি। তাহলে? লোকটা বলল, জানি না বস, উনি এখন হসপিটালে, ওনাকে গুলি করা হয়েছে। আবিরের ভেতরটা ধক করে উঠল। ও বলল, বেঁচে আছে নাকি মরে গেছে? এখনো জানি না স্যার, অপারেশন চলছে, বাঁচতেও পারে আবার। আবির লোকটার দিকে তাকিয়ে বলল, বেঁচে গেলেও মেরে দে ওকে। ও বেঁচে গেলে আমি বিপদে পড়ে যাব। আমি কে তা জেনে যাবে। যদিও আমাকে ওরা তেমন চিনে না, কিন্তু না, ওকে মেরে দে, যেভাবে হোক মেরে দে। লোকটা বলল, ওকে বস। তারপরে সে চলে গেল। আবির আরেকটা লোককে বলল, মেয়েটার খোঁজ পেয়েছিস? লোকটা বলল, না 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 বস, তবে খুঁজ। লোকটা আরো কিছু বলার আগেই আবির তার বন্দুকটা নিয়ে লোকটার কলারে ধরে তার মাথায় চেপে ধরে। তারপর বলে, পাল ফালাতে রেখেছি তোদের। আগামী 1 ঘন্টার মধ্যে যদি না খুঁজে পাস, তোদের সব কয়টা পরিবারকে মেরে দিব আমি, বুঝেছিস? আবিরের ধমকে কেঁপে উঠল সবাই। লোকটার কপাল বেয়ে ঘাম পড়ছে। সে ভয়ে ভয়ে মাথা উপর নিচ করলো। আবির ওকে ছেড়ে দিয়ে একটা বৃষ্টি গালি দিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তখন
ফোনটা রিসিভ করে কানের ওপাশের ব্যক্তির কথা শুনে রাগে কপালের রক্ত ফুটে উঠে তার। ঘাড় ডানে বামে কাত করে বলল, বাসায় গিয়ে মেয়েগুলোকে তুলে নিয়ে আয়, সবার সামনে দিয়েই আনবি। ওরা এখানে যেহেতু মেয়েগুলোকে বাঁচাতে পারবে না। আর হ্যাঁ, নেহালের বোনকেও তুলে আন। ওর বোনকে আর প্রটেক্ট করে কি করব? মরার আগে শালা কি কি বলে মরছে আল্লাহ জানে। ও মরে তো নি, না মরতে কতক্ষণ। আবির বাঁকা হাসল। কি থেকে কি হয়ে গেল রে মেঘু? আমার ভেতরটা কেমন যেন করছে রে। মেঘলা সামনের বসা স্যান্ডির দিকে হা করে তাকিয়ে শুধু মাথা নাড়ল। স্যান্ডি ছোট একটা আয়না বের করে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। মেঘলার দিকে তাকাতেই দেখে মেঘলা তার দিকে তাকিয়ে। স্যান্ডি ঠোঁট পাউন্ড করে মেঘলার দিকে দেখল। মেঘলা মুখটা কুঁচকে মহুয়ার কানে ফিসফিস করে বলল, এই এটা মেয়ে না ছেলে রে? মহুয়া স্যান্ডিকে হাত উঠিয়ে হাই দিল। স্যান্ডিও মিষ্টি হেসে বলল, হাই কিউটি পাই। মহুয়া মেঘলার কানে কানে বলল, দুটোই হাফ হাফ। মেঘলা কপাল কুঁচকে বলল, মানে? মহুয়া বিরক্তিতে চ উচ্চারণ করে বলল, গাধা একটা, এটা মানেও বুঝিস না। মেঘলা মহুয়ার কথাটা ভাবলো একটু ভালো করে, তারপরে বুঝে এলো তার। সে বলে উঠল, স্যান্ডি বলল, এই দেখো না লিপস্টিকটা ঠিক আছে না? মেঘলা অদ্ভুতভাবে তাকালো। মহুয়া একগাল হেসে বলল, দারুণ মানিয়েছে। কোথা থেকে কিনেছেন এটা? কালারটাও দারুণ। স্যান্ডি মহুয়ার কথা শুনে খুশি হলো অনেকটা। সে বলল, রিয়েলি? নাও এটা তুমি রাখো, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, এই নাও। স্যান্ডি উঠে এসে মহুয়ার দিকে লিপস্টিকটা বাড়িয়ে দিল। মহুয়া বলে উঠল, আরে না না, আপনি রাখুন। আমি তো আমার ওনার পকেট খালি করবোতে জিজ্ঞাসা করলাম। যত যাই হোক, জামাইয়ের টাকা দিয়ে কেনার মজাই আলাদা। স্যান্ডি হেসে বলল, সো সুইট। একদম আমারও জানার ইচ্ছে আছে এমন। আসপিসারের টাকা দিয়ে কবে যে কিনবো, ধ্যাত দুষ্টুটা। স্যান্ডি হাত দিয়ে মুখ ঢেকে পেছনে ঘুরে গিয়ে আবার সোফায় বসল। সবাই হসপিটাল গিয়েছে। মহুয়া আর মেঘলাকে মহুয়াদের বাসায় দিয়ে আসা হয়েছে। ও এমনিতেই অসুস্থ, সাথে আরমিনও রয়েছে। আরমিন এতক্ষণ ঠোঁট চেপে হাসছিল। ওরা একা দেখে সাদমান স্যান্ডি আর আর্থারকে রেখে গেছে ওদের সাথে। স্যান্ডি দাঁড়িয়ে থাকা সুস্থ স্বাস্থ্যবান আর্থারের উদ্দেশ্যে বলল, হেই তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আচ্ছা থাক, দাঁড়িয়েই থাকো। আর্থার বসবে ভেবেছিল, কিন্তু স্যান্ডির কথা শুনে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মেঘলা একবার আর্থারকে পর্যবেক্ষণ করল। জিরাফের মতো লম্বা, গায়ের রংটা চাপা, চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা, চোখে একটা সানগ্লাস, রাতের বেলাও সানগ্লাস লাগিয়ে রেখেছে। মেঘলার হাসি পেল। এক কথায় আর্থারকে মেঘলার কাছে একটা দানব মনে হলো। মহুয়া আর্থারের উদ্দেশ্যে বলল, আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন, লজ্জা পাবেন না। আর্থারের মুখের হাসির ছোটা দেখা দিল, কিন্তু তা ফুস হয়ে গেল স্যান্ডির কথা শুনে। আরে ওর তো দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে। দুষ্টু দুষ্টু পুরো। বসলে আবার ওর কৃমি রোগ শুরু হয়ে যায়, তাই না? অর্থাৎ দুষ্টু। আর্থারের ইচ্ছা হলো স্যান্ডির চুলের মুঠি ধরে দরজায় ওর মাথাটা ঠুসে দিতে। কোন যুগে একবার আসফির সাথে স্যান্ডিকে বসতে না দিয়ে নিজে বসেছিল সে, সেটা এখনো মনে রেখে দিয়েছে। স্যান্ডি থাকলে আর তাকে বসতে দেয় না। নিহাতি তার বসের অ্যাসিস্ট্যান্ট, তাই কিছু বলতে পারে না। আর তাও যদি স্যান্ডি একটা মেয়ে হতো, ইস, সে স্বেচ্ছায় দাঁড়িয়ে থাকতো, প্রয়োজনে সবটা জীবন। কিন্তু এটা তো। আরমিন বলে উঠল, আজ প্রথম শুনলাম এমন রোগের কথা। স্যান্ডি চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, অ্যাকচুয়ালি ওর জন্মটাই ভুলবশত। এক সময় তোমাদের বলবো এর কাহিনী। আর্থার হঠাৎ খেয়াল করলো মেঝেতে একটা আরশোলা। আর্থার খুব সতর্ক হয়ে আরশোলাটার কাছে গিয়ে খপ করে ধরল, তারপর স্যান্ডির কাঁধের উপর ছেড়ে দিল। মহুয়ারা সোফার ওপাশে বসেছিল, তাই প্রত্যেকেই দেখলো ব্যাপারটা। ওরা কিছু বলতে নিলে আর্থার মানা করল। আর্থার একটু দূরে এসে বলল, আপনার কাঁধে ওটা কি বলুন তো? স্যান্ডি বলে উঠল, কোথা? ওরে বাবারে, ওরে দুষ্টুরে, ওরে আল্লাহ রে। স্যান্ডি কাঁধের আরশোলার ঝেড়ে দু হাত নেড়ে লাফাচ্ছে আর ও সব বলছে। সবাই হো হো করে হেসে উঠল। হঠাৎ বেল বাজার শব্দ হলো। মহুয়া উঠতে নিলে আর্থার ওকে বসতে বলে নিজে যায়।
হঠাৎ আর্থারের একটা আর্তনাদ ভেসে এলো। সবাই চমকে উঠল। ওরা উঠতে নিল, কিন্তু তখন বেশ কিছু লোক প্রবেশ করলো। মেঘলা মহুয়ার হাত চেপে ধরল শক্ত করে। মহুয়া বলে উঠল, আরে আপনারা কারা? স্যান্ডি নিজের রিভলভারটা বের করে একজনের পায়ে শুট করে দিল। তখনই একজন তার হাতে থাকা লাঠিটা স্যান্ডির মাথার দিকে ছুঁড়ে দিল। সাথে সাথে মাথা থেকে রক্ত পড়তে লাগলো। স্যান্ডি ওরে নানিরে বলে আর্তনাদ করে সোফায় পড়ে গেল। পড়ার সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল তার। মহুয়া এমন সিচুয়েশনে হেসে ফেলে স্যান্ডির আর্তনাদ শুনে। লোকগুলো ওদের দিকে তেড়ে আসতে নিলে আরমিন উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লোকটার পেটে সজোরে একটা লাথি মারল। লোকটা ছিটকে পড়ে গেল। মহুয়া আর মেঘলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরমিনের দিকে। আরেকটা লোক এগিয়ে এসে ওকে ধরতে নিলে আরমিন জোরে একটা চিৎকার দিয়ে ওকে তুলে এক আছাড় মারল। মহুয়ার হাত অটোমেটিক তার মুখে চলে গেল। মেঘলা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। লোকগুলো 10 জনের মতো ছিল। এবার দুজন এগিয়ে এলো। আরমিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তাদের পানে। লোকগুলো একটু ভরকালো, কিন্তু পর মুহূর্তে নিজেদের ঠিক করে নিল। দুহাত মুষ্টি করে সামনে আনল। একজন বলে উঠল, হেই ইয়ানো, জেট দাও জেহাদো। আরমিন বলল, আই তোর ঝান্ডুগিরি ছুটাচ্ছি। কথাটা বলেই আরমিন ওকে ধরে মোচড়ে ধরে। আরেকজন আসতে নিলে ওর মেন পয়েন্টে লাথি মারল। মহুয়া এবার হাত তালি দিতে দিতে বলল, ভাবি ভাবি ভাবি। আরমিন হেসে লোকটার কাঁধের কাছে নিজের হাত নিয়ে জোরে আঘাত করল। লোকটার সাথে সাথে জ্ঞান হারালো। মহুয়া এবার বলল, মারবো থাবা খুশি খাবি, জিতবে কে? আমার ভাবি। মেঘলাও সঙ্গ দিল সেই স্লোগানে। আরমিন হাসলো। তারপর বাকি লোকগুলো আসতে নিলে আরমিন নিজের অন্যটা ভালো করে কোমরে বেঁধে ওদের আসতে ইশারা করলো হাত দিয়ে। নিচে পড়ে থাকা একটা লোক হঠাৎ বলে উঠল, গাধার বাচ্চাগুলা, বন্দুক কি তোদের বাল ফেলতে এনেছিস? মার ওকে। লোকগুলোর হঠাৎ মনে পড়ে গেল, আরে তাদের হাতে তো বন্দুক আছে। আরমিন ওই লোকটার মেন পয়েন্টে আবার লাথি মারল এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য। লোকটার সাথে সাথে জ্ঞান হারালো। বাকি লোকগুলো রিভলভার বের করে ওদের দিকে তাক করলো। মহুয়া হঠাৎ বলে উঠল, বন্দুক নিচে রাখুন, তা না হলে আপনাদের। মহুয়া আরও কিছু বলার আগে একটা লোক বলে উঠল, চুপ, এই ওর মুখটা বাঁধতো, তা না হলে এক্ষুনি একটা অভিশাপ দিবি। একে নিয়ে গিয়ে আজকে একটা থেরাপি দিতে হবে, যেন কথা বলতেও ভুলে যায়। মহুয়া দাঁত কেলিয়ে বলল, বন্দুক নিচে না রাখলে আপনাদের খুলি উড়ে যাবে। এখন একটু পেছনে তাকান চাচারা। ওরা ভ্রু কুঁচকে পেছনে তাকালো। তাকাতেই দেখে সাদমান আর মাহির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের তামাশা দেখছে। মাহির যদিও থম মেরে দাঁড়িয়ে রয়েছে। সাদমান নিজের বন্দুকটা ঘোরাতে ঘোরাতে বলল, কি রে, আমার হবু বউকে কি যেন করবি বললি? কি থেরাপি দিবি না কি যেন? সাদমান ভুলে যাওয়ার ভান করে বলল, সাদমান যে কে এটা তারা প্রত্যেকেই জানে। ওদের হাত কাঁপতে লাগলো। ওদের বস তো তাদের বলেছিল যে ওরা আসবে না, তাহলে এলো কি করে? সাদমান পৌঁছেছে নাকি? খবর নিয়েছিস? ঠিক আছে তো ওরা? অভ্র গাড়ি ড্রাইভ করতে করতে বলল, বললো তো পৌঁছেছে। বললো যে পপকর্ন হলো ভালো হতো। আদনান বলল, ওহ, একটু তাড়াতাড়ি ড্রাইভ কর না অভ্র। যে জায়গায় তখন ভিড় ছিল সেই জায়গায় চল। তুই তখন থেকে এই কথা বলে চলেছিস, কিন্তু ওখানে গেলে লাভটা কি হবে? জানি না, আমার মন বলছে ওখানে গেলেই আমি জান্নাতকে পাবো। অভ্র সেদিকে টান নিল। খেয়াল করলো এখনো ভিড় সেখানে। অভ্র ভ্রুকুসকে বলল, এখনো হসপিটালে নিয়ে যায়নি কেউ? মনে হয় এসবের সার্কাস দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধিক্কার জানাই এসব মানুষদের। অভ্র গাড়িটা থামাতেই আদনান হন্তদন্ত হয়ে নামলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে হয়তো। আদনানের মনে হচ্ছে তার পা এগোচ্ছে না। আদনান একটা শুকনো ঢোক গিলল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো এটা যেন তার জান্নাত না হয়। কিন্তু আজ বোধহয় তার ভাগ্য তার সঙ্গ দিল না। আদনান ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। মেয়েটার চেহারার উপর তার চুলগুলো এসে পড়ে রয়েছে, যার দরুন চেহারা দেখা যাচ্ছে না।
মাথা থেকে রক্ত বেরিয়ে রক্তাক্ত হয়ে আছে জায়গাটা। আদনান হাঁটু মুড়ে বসলো, কাপা কাপা হাতে চুলগুলো সরাতে নিলে একটা লোক বলে উঠল, হাত দিবেন না, মরে টরে গেছে হয়তো, পরে আপনি ফাঁসবেন বেকার বেকার। আদনান পাত্তা দিল না তার কথা। সে মেয়েটার মুখ থেকে চুলগুলো সরালো। আদনানের ভেতরটা মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। এটা তো জান্নাত না, হতে পারে না এটা। আদনান বসে পড়ল সেখানে। অভ্র নির্বাক হয়ে গেল এটা দেখে। আদনান জান্নাতের নিথর দেহটা নিজের কোলে নিয়ে ডাকতে লাগলো, এই যান, এই কলিজা, দেখো তোমার আদনান এসেছে। এই জান্নাত, কথা বলো না। অভ্র দেখো, আমার জান্নাত এটা। আমি তোকে বলেছিলাম না আমার জান্নাতকে এখানেই পাবো, কিন্তু ও চোখ খুলছে না কেন, ঘুমিয়ে আছে কেন? এই অভ্রকে উঠতে বল না। এই যান। অভ্র আদনানের পাশে বসে ওর কাঁধে হাত দিয়ে বলল, আদনান, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হঠাৎ একটা লোক বলে উঠল, লাভ হবে না মনে হচ্ছে, মরে টরে গেছে মনে হয়। লোকটা পুরো কথা বলতে পারল না। আদনান জান্নাতের মাথাটা নিজের কোলে থেকে নামিয়ে নিজের রিভলভারটা বের করে ওই লোকটার মাথায় চেপে বলল, কি বললি তুই? আমার জান্নাত মরে গেছে? মেরে ফেলবো তোকে আমি। তোর সাহস কি করে হলো এই কথাটা বলার? লোকটা ভয় পেয়ে গেল। বাকি লোকগুলো বন্দুক দেখে কেটে পড়েছে। অভ্র আদনানের থেকে লোকটাকে ছাড়িয়ে বলল, ছেড়ে দে আদনান, পাগলামি করিস না। লোকটা ছাড়া পেতেই দৌড়ে পালালো। আদনান একটা বিশ্রী গালি দিল ওই লোকটাকে। আদনান জান্নাতের কাছে আবার বসলো, তারপর বলল, জান্নাত উঠছে না কেন অভ্র? ওর কিছু হবে না তাই না? বল, কি হলো বল। অভ্রের নিজেরও এবার কেমন যেন লাগছে। অভ্র আদনানকে কাপা কাপা স্বরে বলল, আদনান, এবার প্যারালাইসটা চেক কর। আদনান অভ্রের শার্টের কলার চেপে ধরল। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কিছু হবে না আমার জান্নাতের, কিছু হবে না। আদনান জান্নাতের কপালে চুমু খেল। হঠাৎ তখন মুষলধারে বৃষ্টি নামলো। বৃষ্টির প্রতিটা ফোঁটা এসে ভিজিয়ে দিতে লাগলো তাদের। আদনান জান্নাতের মুখটা নিজের দু হাতের আগলে নিয়ে অস্থির হয়ে বলল, কথা বল না জান, এই কলিজা, কথা বল। মারবো কিন্তু এবার, রাগাস না আমাকে। চোখ খোল না। এই জান্নাত। আদনান খেয়াল করলো জান্নাতের শরীর ঠান্ডা হয়ে আসছে। ও কাপা কাপা হাতে জান্নাতের পালস চেক করলো। অভ্র, ওর পালস পাচ্ছি না কেন? এই দেখ না তুই। না, কিছু হতে পারে না, ওর কিছু হবে না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। না জান্নাত। আদনানের চিৎকার অভ্রের হৃদয়ে গিয়ে লাগলো পুরো। আদনানের আহাজারি দেখে তার নিজের চোখেও পানি এসে পড়ছে। আদনান জান্নাতের নিথর দেহটা নিজের বুকে আগলে ধরে হাউমাউ করে কান্না করছে। হঠাৎই সে জান্নাতকে কোলে তুলে নিল। গাড়ির দিকে যেতে যেতে ভাঙ্গা স্বরে বলল, অভ্র, তাড়াতাড়ি আয়, হসপিটাল যেতে হবে। অভ্র মনে মনে বলল, আদৌ লাভ হবে নিয়ে গিয়ে?